স্যার। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। স্যার আপনার শরীরের কি অবস্থা স্যার? শরীর আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই অফিস থেকে মাত্র বাসায় ঢুকলাম, রাস্তায় অনেক জ্যাম ছিল আজকে, তো আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো আমরা একটু ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। মাঝখানে আপনাদের সাথে অনেক গ্যাপ হয়ে গেছে, অনেকদিন ক্লাস হয় না, এই জন্য আমি তো ভুলেই গেছি যে কি পড়িয়েছিলাম। আপনাদের তো কন্ট্রাক্ট পড়ানো হচ্ছিল নাকি? ল অফ কন্ট্রাক্ট পড়ানো হচ্ছিল বোধহয় আপনাদের, তাই না? স্যার। আচ্ছা, আমি সম্ভবত ফ্রি কনসেন্ট শুরু করিনি, আমার যতদূর মনে পড়ে। ফ্রি কনসেন্ট, হ্যাঁ, এটা আপনাদের পড়ানো হয়নি, মাইনর নিয়ে বোধহয় আলোচনা হয়েছে। তো ফ্রি কনসেন্ট থেকে আমরা আজকে শুরু করতে পারি। কেমন, সবাই একমত তো এই ব্যাপারে? জি স্যার। কনসেন্ট, স্বাধীন স্বাধীন সম্মতি, এটা একটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এ কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের যতগুলি উপাদান আমরা পড়িয়েছিলাম তার ভিতরে একটা এলিমেন্ট হচ্ছে ফ্রি কনসেন্ট। কনসেন্ট ফ্রি হতে হবে কন্ট্রাক্টে, না হলে সেই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে না। তো ফ্রি কনসেন্ট হয় না, বা এটা এফেক্টেড হয় কি কারণে, এটা আমাদের একটু জানা দরকার, যে what are the causes for which the consent is affected। সে কজগুলি আমরা দেখলেই হয়ে যাবে, যে কোনো কন্ট্রাক্টের ভিতরে ইফেক্ট গুলি যদি থাকে তাহলে ধরে নেওয়া হবে যে কন্ট্রাক্ট is not made freely, there is no free consent। এটা আমরা তখন ধরতে পারবো। প্রথম যেটা এক নম্বরে, সেটা হলো কোর্সান। কন্ট্রাক্ট যদি এফেক্টেড হয় বাই কোর্সান, কোর্সান হচ্ছে ব্র্যাকেটে লিখেছে থ্রেট, ভয় দেখানো। কোর্সান মানে হলো থ্রেটেনিং, ভয় দেখানো, জোরপূর্বক। জোরপূর্বক, হ্যাঁ, ক্ষমতা প্রয়োগ করা। এইভাবে যদি কোনো কনসেন্ট আদায় করা হয় তাহলে এটা ফ্রি কনসেন্ট হবে না এবং চুক্তি বাতিল যোগ্য হবে না। তো চুক্তি বাতিল যোগ্য হবে, তাহলে থ্রেট, ভয় দেখানো। এখন এটা আমরা সবাই জানি যে কি হলে ভয় দেখানো হয়। এখন কিছু বিষয় আছে যেগুলিকে ভয় দেখানো হিসেবে গণ্য করা যাবে না।
যেগুলিকে ভয় দেখানো হিসেবে গণ্য করা যাবে না, সেটা হলো কি প্রসিকিউশন। প্রসিকিউশন মামলা, হ্যাঁ, সুট, এটাকে সুটও বলা হয়। সুট মামলার ভয় দেখানো, প্রসিকিউশন। লিগাল থ্রেট, যে তোমার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব, এই ধরনের থ্রেটকে থ্রেট বলা যাবে না। এবং এই ধরনের ভয় দেখিয়ে যদি কোনো চুক্তি বা সম্মতি আদায় করা হয় তাহলে এটা বলা যাবে না যে এটা কোর্স করা হয়েছে বা কোর্সান করা হয়েছে। কোর্সানের স্পেলিংটা একটু মাথায় রাখতে হবে, COERCION, কোর্সান। তাহলে কোর্সান একটা এক্সেপশন হলো prosecution. That means prosecution is not a coercion. prosecution মামলার ভয় দেখানো, মামলা করলে করবে, মামলা করলে তো আপনার কথাও শুনবে, তার কথাও শুনবে, সুতরাং মামলার ভয়কে ভয় হিসাবে দেখানো যাবে না। দেন একটা বিষয় হলো হাই প্রাইস, ভয় দেখিয়ে আপনার কাছ থেকে দাম বেশি নিয়েছে, ভয় দেখিয়ে আপনার কাছ থেকে ইন্টারেস্ট বেশি নিয়েছে, এগুলিও থ্রেটের আন্ডারে পড়বে না। থ্রেটের আন্ডারে পড়বে না যে আপনাকে ভয় দেখিয়ে দাম বেশি নিয়েছে, ভয় দেখিয়ে আপনার কাছ থেকে সুদ বেশি নিয়েছে। রাদার এটা কোর্টে আবেদন করলে আপনাকে দামটা কমিয়ে দিতে পারে, সুদের হার কমিয়ে দিতে পারে, কিন্তু এটা চুক্তি বাতিল হবে না। কোর্সানের কথা বলে চুক্তি বাতিল হবে না। A threat or coercion to suicide, আত্মহত্যা, আত্মহত্যার ভয় দেখানো, কেমন, আত্মহত্যার ভয় দেখানো, এটা কোর্সান হবে না। কেমন, এটাকে এই আত্মহত্যার ভয়কে কোর্সানের অন্তর্ভুক্ত আনা যাবে না। যে আপনার বাড়ি যদি আমার নামে দলিল না করে দেন তাহলে আমি আত্মহত্যা করব, এটা বলা যাবে না যে আমাকে এটা ভয় দেখানো হয়েছে, থ্রেট করা হয়েছে, এটাও এটার ভিতরে অন্তর্ভুক্ত হবে না। এটা হলো কোর্সানের এক্সেপশন, এক্সেপশনস টু দা কোর্সান, COERCION, কোর্সানের এক্সেপশন। এরপরে 1 নম্বরে আমরা কোর্সান জানলাম যে কোর্সানের মাধ্যমে যদি কোনো চুক্তি বা সম্মতি আদায় করা হয় তাহলে এটা বাতিল হবে। তো প্রথম আমরা এর আগেও বলেছি বাতিল যোগ্য হবে, আপনি ইচ্ছা করে এটা ভ্যালিড করতে পারেন, বাতিলও করতে পারেন। এই যে ভ্যালিডেবল কন্ট্রাক্ট, না এর আগে পড়ে আসছিলাম, এই যে ভ্যালিডেবল, এই যে ভয়েডেবল কন্ট্রাক্ট, সেখানে আমরা বলেছিলাম এই যে এগ্রিমেন্ট ডান বাই কোর্সান, আনডিউ ইনফ্লুয়েন্স, এগুলি দিয়ে করলে এটা ভয়েডেবল হয়, প্রথম ভয়েড হয় না, তারপর ইচ্ছা করলে আপনি এটা ভ্যালিডও করতে পারেন, ইচ্ছা করলে আপনি ভয়েডও করতে পারেন। তাহলে কোর্সান গেল। এরপরে হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। আনডিউ ইনফ্লুয়েন্স হচ্ছে অনৈতিক প্রভাব, অনুচিত প্রভাব, এটা ভয় দেখানো না, এখানে ভয় দেখানো হয় না, এখানে প্রভাব খাটানো হয়, এটা ইনফ্লুয়েন্স খাটানো হয় ইনডাইরেক্টলি, এটা আনডিউ, হ্যাঁ, ইনফ্লুয়েন্স খাটানো হয়, তার কোনো ব্যক্তির উপরে অন্য ব্যক্তির একটা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার থাকতেই পারে, সে ভয় না দেখে কায়দা করে ইনফ্লুয়েন্স খাটিয়েও কিন্তু অনেক সম্মতি আদায় করতে পারে। সেই ক্ষেত্রে কেমন, পিতার সাথে পুত্রের সম্পর্ক, পিতার সাথে সন্তানের সম্পর্ক, মেয়ের সম্পর্ক, ডাক্তারের সাথে পেশেন্টের সম্পর্ক, বা আপনার একজন উকিলের সাথে মক্কেলের সম্পর্ক, এগুলি উকিল মক্কেল ডাক্তার চিকিৎসক তাদের হাতে একটা বিষয় রয়ে গেছে, এখন যদি আমি তার কথা না শুনি সে এতটা ক্ষতি করে দিবে আমাকে,
ক্ষতি করে দিবে। তো এই একটা আনডিউ ইনফ্লুয়েন্স থাকতে পারে। এটা একটা বিষয়, এটার মাধ্যমেও চুক্তি ভয়েডেবল হবে। ফ্রড যদি করা হয়, প্রতারণা যদি করা হয়, তাহলেও চুক্তি বাতিলযোগ্য হবে। ফ্রড কি? ইন্টেনশনালি আপনাকে মিথ্যা বা কোনো কিছুর দ্বারা আপনাকে প্রতারণা করা। আর কিন্তু এখানে একটা আইনের একটা ফাঁক আছে, সেটা হলো সাইলেন্স, নীরবতা ফ্রড নয়। আপনি যদি কিছু না বলেন, আপনি একটা পণ্য দেখলেন, কিনে নিয়ে চলে গেলেন, কিছু বললেন না, কোয়ালিটি সম্পর্কে আপনিও কোনো প্রশ্ন করলেন না, সেও কোনো প্রশ্ন করলো না, তাহলে নীরবভাবে বিক্রি হয়ে গেল, তাহলে এই বিষয়টা আপনাকে ফ্রড করেছে বলে গণ্য হবে না। কিন্তু এই নীরবতা যদি কথা বলার শামিল হয়, যে নীরবতা মানেই কথা বলা, যেমন আমি যদি বলি যে এই কাপড়টা আপনি যদি মনে করেন যে কোনো ডিফেক্ট নাই, তাহলে আমি এটি কিনে নিতে পারি। আপনি যদি কিছু না বলেন, তাহলে ধরে নেব যে এটা ওকে। এইভাবে আমি জিজ্ঞাসা করলাম, সে সেখানে কিছু বলল না, কিছু না বললে চুপ থাকলো, সেখানে নীরবতা কিন্তু কথা বলার শামিল। কারণ কিছু থাকলে তার কথা বলা দরকার ছিল, যে না এটা নিয়েন না, এখানে তাহলে আমি চেঞ্জ করে দেই বা এটা, কারণ আমি তাকে জিজ্ঞাসা করেছি। এখানে সে নীরব থেকেছে, তাহলে কিন্তু এটা প্রতারণা বা ফ্রড হবে। ফ্রডের মাধ্যমেও যদি কোনো চুক্তি সম্পর্ক আপনার কোনো কনসেন্ট আদায় করা হয়, চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে এইটাও বাতিলযোগ্য হবে। মিসরিপ্রেজেন্টেশন কি? প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা একটু মিসপ্রেজেন্টেশন, মানে আপনার যেরকম জিনিস তার থেকে আরো একটু বেশি বাড়াইয়া কমাইয়া বিভিন্ন আকর্ষণীয় করে আপনার সামনে উপস্থাপন করা হলো, এটাকে বলে মিসরিপ্রেজেন্টেশন। এগুলির মাধ্যমেও যদি সম্মতি আদায় করা হয়, তাহলে চুক্তি বাতিলযোগ্য হবে। আর হলো মিস্টেকটা অবশ্য আনইনটেনশনাল। ফ্রডটা যেরকম ইন্টেনশনাল, আর মিস্টেকটা হলো আনইনটেনশনাল। আমিও বুঝি নাই, আপনিও বোঝেন নাই, জিনিসটা আমাদের ধারণা ছিল না, এটা ভুল হয়ে গেছে। এর মাধ্যমেও যদি চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে এটা বাতিল হবে। These are the points 1 থেকে 5। এর মাধ্যমে ফ্রি কনসেন্ট হয় না, আর ফ্রি কনসেন্ট না হলে চুক্তি ভয়েডেবল হয়, এবং ইচ্ছা যদি করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে এটা ভয়েড করতে পারে। আবার যদি সে চুপ থাকে, ভ্যালিডও করতে পারে। যিনি ক্ষতিগ্রস্ত তিনি যদি মেনে নেন, তাহলে এটা ভ্যালিড কন্ট্রাক্ট। আর যদি না মেনে নেন, তাহলে এটা ভয়েড, বাতিল। এই হলো আপনার ফ্রি কনসেন্ট নিয়ে আলোচনা। আপনাদের কি কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? না স্যার। নো স্যার। গুড, কোশ্চেন নাই, তাহলে আমরা একটু সামনের দিকে যাই ইনশাআল্লাহ। কন্ট্রাক্টস which are required to be made in writing। কিছু চুক্তি আছে আমরা জানি contract may be writing, তারপর হলো ভার্বাল, মৌখিক হতে পারে, মৌখিক ভার্বাল বা ওরাল একই কথা, ভার্বাল, তারপরে হলো রেজিস্টার্ড, এরকম হতে পারে। আইনের চোখে মৌখিক চুক্তিও গ্রহণযোগ্য, রেজিস্টার্ড চুক্তিও গ্রহণযোগ্য, আর উইদাউট রেজিস্ট্রেশন শুধু লিখিত এটাও গ্রহণযোগ্য, তিনটাই গ্রহণযোগ্য। কিন্তু কিছু চুক্তি আছে
সে ব্যাপারে কিন্তু আইন বলে দিয়েছে যে এই চুক্তিগুলি লিখিত হতে হবে, এগুলি মৌখিক হলে চলবে না। সেগুলি কি? সেগুলি আমরা একটু দেখি। সেগুলি হলো কন্ট্রাক্ট উইদাউট কনসিডারেশন। কনসিডারেশন ছাড়া যদি চুক্তি হয় ফর ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন, আমি পড়েছিলাম কনসিডারেশন চ্যাপ্টারে, তাহলে এই চুক্তিটা লিখিত হতে হবে, এটা মৌখিক হলে চলবে না। পেমেন্ট অফ টাইম বা ডেট, মেয়াদ উত্তীর্ণ ঋণ পরিশোধের চুক্তি, এটাও লিখিত হতে হবে। স্যার ন্যাচারাল লাভের কথাটা ঠিক বুঝলাম না, যে এই কন্ট্রাক্ট উইদাউট কনসিডারেশন ফর ন্যাচারাল লাভ, লাভ এন্ড অ্যাফেকশন, এন্ড অ্যাফেকশনটা দেই। যদি একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু বলতেন। অ্যাফেকশন সম্ভবত আপনি প্রথম ক্লাস বা একটা ক্লাস করেন নাই, এটা আলোচনা হয়েছে। পিতা মাতা সন্তান, এই যে আমাদের যে পারিবারিক বন্ধন, এটা ইজ আন্ডার ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন। বাবাকে আপনি ন্যাচারালি ভালোবাসেন, আবার সন্তানকে বাবা ন্যাচারালি ভালোবাসে, আবার ঠিক মাকে সন্তান ভালোবাসে, ভাইকে ভাই ভালোবাসে, বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে। অ্যাফেকশন লাভও হতে পারে, অ্যাফেকশনও হতে পারে। হ্যাঁ, স্নেহ, মায়া, মমতা, এগুলিকে আইনে বলেছে। আর একটা হচ্ছে লাভ এন্ড অ্যাফেকশন, এটা ছাড়াও হতে পারে আমরা আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমি আমার বন্ধুকে ভালোবাসি, এটাও হতে পারে। কিন্তু এটা ন্যাচারালি, এটা মানে ন্যাচারালি নয়। এটা আইনের কথা হলো যে ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন হয় একটা বাচ্চা তার জন্মগত ভাবেই, দেখেন না কিরকম ন্যাচারাল, সবার কোলে গেলে কান্নাকাটি করে, চেঁচামেচি করে, কারোর কোলে শান্তি নাই, যেই মায়ের কোলে গেল ঠান্ডা, কোনো কথা নাই। আচ্ছা, কে শিখিয়ে দিল ওকে যে এটা তোর মায়ের কোলে, এটা বুঝলো কি করে? তখন তো চেনার বয়স হয় না, চিৎকার চিৎকার, মায়ের কোলে গেল ঠান্ডা। আমরা যখন কারো বাসায় বেড়াতে যাই, কারোর বাচ্চাকে একটু কোলে নিতে চাই, তো কোলে নিলেই কান্না করে দেয়, হ্যাঁ কান্না করে দেয়। কিন্তু যখন তার বাবা কোলে নেয়, কিভাবে গলাটা জড়ায় ধরে না? এটা কি বলবেন? দিস ইজ দা এক্সাম্পল অফ ন্যাচারাল লাভ। হ্যাঁ, এগুলির থেকে তো আপনারা দূরে সরে যাচ্ছেন আস্তে আস্তে। কন্ট্রাক্টে আবেগের কোনো স্থান নেই। আবেগ লাগে না এই জায়গায়, আবেগ এমনি এসে যায়, এমনি এসে যায়, এমনিতেই এসে যায়। আবেগ আছে, আবেগটা আল্লাহর সৃষ্টিগত ভাবেই এই আবেগটা দেওয়া আর কি। আর কিছু হলো পরে তৈরি হয়, পরবর্তীতে তৈরি হয়, এটা আছে কিছু, এরকমও হয়। যাই হোক, আমরা যেটা বুঝবো সেটা হলো ফ্যামিলি, আমরা উইদিন দ্য ফ্যামিলি ভিতরে যারা আমরা, তারা নিয়ার রিলেটিভস, এখানে আরেকটা কথা বলতে পারেন, নিয়ার রিলেটিভস, খুব কাছের যারা, তারা। জি, আর কোনো কোশ্চেন? পেমেন্ট অফ টাইম বা ডেট, টাইম বা ডেট হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ঋণ। এই মেয়াদ উত্তীর্ণ ঋণ যদি আবার পরিশোধের কোনো প্রশ্ন আসে, সেই চুক্তিটা লিখিত হতে হবে। দেন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অফ এ কোম্পানি, কোম্পানিজ অ্যাক্ট 1994, এখানে বলে দিয়েছে যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন শুড বি ইন রাইটিং, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ইজ টু বি প্রিন্টেড, ছাপানো হইতে হবে, কেমন লিখিত হইতে হবে, এটা মৌখিক হলে চলবে না। তারপরে হচ্ছে সেল, মর্টগেজ, গিফট, লিজ অফ ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি, যে প্রপার্টি মুভ করা যায় না, হ্যাঁ, জমি এবং বিল্ডিং, ইমুভেবল প্রপার্টি, এইটা আপনি যা করেন, সেল করেন, মর্টগেজ করেন, গিফট দেন অথবা লিজ দেন, এটা লিখিত হতে হবে, এটা মৌখিক চলবে না। আপনার বাড়িটা আপনি কাউকে লিজ দিচ্ছেন, ভাড়া দিচ্ছেন, এটা লিখিত হতে হবে।
আপনি গিফট দিচ্ছেন কাউকে, এটাও লিখিত হতে হবে। আর মর্টগেজ দিলেও তো হতেই হবে, তাই না? মুখে মুখে এগুলি চলবে না। রিলেটিং টু ইমুভেবল প্রপার্টি আর একটা ট্রাস্ট। ট্রাস্টের ক্ষেত্রে ট্রাস্ট ক্রিয়েশন করে না, এই বোর্ড অফ ট্রাস্টি ট্রাস্ট ক্রিয়েশন করা, এটাও লিখিত হতে হবে, মুখে মুখে ট্রাস্ট হবে না। These are the area where contracts is to be made in writing. এটা মুখে মুখে চলবে না, এটা লিখিত হইতে হবে। কন্টিনজেন্ট কন্ট্রাক্ট কাকে বলে? ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট ইজ এ কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। কন্টিনজেন্ট, হ্যাঁ, এটা একটা কন্টিনজেন্ট কন্ট্রাক্টের একটা এক্সাম্পল ইন্স্যুরেন্স। কারণ কি, ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা এটাকে কন্ট্রাক্টের মধ্যে আনা হয়েছে, যদিও ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা কিছুটা জুয়ার মতো, বাজির মতো। বাজি কেন? আপনার ঘর আগুনে পুড়ে গেলে আপনাকে আমি 1 কোটি টাকা দেব, আর না পুড়ে গেলে আপনাকে কিছুই দিব না, আপনি আমাকে প্রিমিয়াম দেবেন। এখন পুড়লে এত টাকা পাবেন, না পুড়লে কিছু পাবেন না। এই বিষয়টা চুক্তি আইনের মধ্যে পড়ে না, তাই এটাকে একটা চুক্তি আইনের শাখা তৈরি করে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হিসাবে ইন্স্যুরেন্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন শর্তে? একটা কন্ডিশনে শুধু, সেটা হলো ইন্স্যুরেবল ইন্টারেস্ট। বীমার ভিতরে ওই বীমার ব্যক্তির একটা বীমাযোগ্য স্বার্থ আছে। বাজি চুক্তির মধ্যে ওয়েজারিং, গ্যাম্বলিং, এইগুলির ভিতরে কোনো স্বার্থ থাকে না। যে যদি আজকে খেলায়, আগামীকালকের খেলায় যদি বাংলাদেশ জিতে, তাহলে তোমাকে আমি 10,000 টাকা দিব। আর যদি কি জিতে, আর আপনার আরেকটা দল কি, বাংলাদেশের বিরুদ্ধে আরেকটা দল খেলছে, নিউজিল্যান্ড স্যার। নিউজিল্যান্ড, তো মনে চায় না। নিউজিল্যান্ড যদি জিতে, তাহলে আপনাকে 10,000, আপনি আমাকে 10,000 টাকা দিবেন। এখানে ইন্স্যুরেবল ইন্টারেস্ট, বীমাযোগ্য স্বার্থ নাই। নিউজিল্যান্ড এটা একটা বাজি নিছক খেলা, এখানে একজন হারবে একজন জিতবে, দুইজনের একজন হারবেই। বাংলাদেশ জিতলে উনি দিবেন, উনি জিতলে উনি দিবেন, একজন হারবে একজন জিতবে। কিন্তু ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকার কারণে এখানে উভয় পক্ষই জিতার চিন্তায় এই ইন্স্যুরেবল ইন্টারেস্টকে কেন্দ্র করে এটাকে একটা চুক্তির আওতায় আনা হয়েছে। কারণ এটা একটা বিজনেস। যদি আপনার ঘর আগুন লাগে, তাহলে এই টাকা আপনার ফ্যাক্টরি, আপনার তো ধ্বংস হয়ে যাবে, আপনাকে সব টাকা দিয়ে আবার ওই জায়গায় আর একটা ফ্যাক্টরি যাতে হয় সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দেব, এরকম একটা কথা। আর আমার এই যেহেতু আমি লস করব, আমার একটা ঝুঁকি নিচ্ছি, এর জন্য আপনি আমাকে প্রিমিয়াম বাবদ 5 কোটি টাকা দিবেন, এরকম। আপনারও স্বার্থ আছে, আমারও স্বার্থ আছে। আমার স্বার্থ দিয়ে আল্লাহ যদি না করুক, কোনো বিপদ আপদ না হয়, তাহলে আমার লাভ। আর যদি বিপদ আপদ হয়, তাও আপনার লাভ। মানে দুই পক্ষই যে তার চিন্তায় এটা করা হয়, এটাকে বলা হয় ইন্স্যুরেবল ইন্টারেস্ট, বীমাযোগ্য স্বার্থ। এটা থাকার কারণেই এটাকে চুক্তি হিসাবে একটা শাখা যারা করেছে, এটা তারা একটা চুক্তি, তারা একটা কন্ট্রাক্ট এর একটা শাখা নিয়ে যেভাবেই হোক, যে ওয়েতেই হোক, তারা এটা করেছে। কিন্তু এটাও কিন্তু ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। ইসলাম স্টিল এটাকে গ্যাম্বলিংই বলে। ইসলাম অনিশ্চিত কোনো বিষয় নিয়ে বেচা কেনা করা, চুক্তি করা নিষিদ্ধ। অনিশ্চিত কোনো বিষয় নিয়ে বেচা কেনা, চুক্তি নিষিদ্ধ। যেমন যে জিনিসটা কেউ জানে না, তা নিয়ে কোনো চুক্তি করা যাবে না। আপনার পুকুরে মাছ, কত মাছ আছে আপনিও জানেন না, আমিও জানি না। এখন আপনি বললেন আমার পুকুরে যে মাছ আছে সব আপনি ধরে নিয়ে যাবেন 10,000 টাকা। এখন মাছের তো কয় কেজি, কয় মন, কোনো আইডিয়া নাই। তো
তো আপনি বিক্রি করলেন, উনি মাছ শেষ করে দেখলো কি মাত্র 20 কেজি মাছ হয়েছে বা 50 কেজি মাছ হয়েছে, তা দিয়ে আমার খরচের টাকা উঠাই আমার বিরাট লস, তাহলে ঠকে গেল ওই লোকটা। আর মাছ শেষ করে দেখা গেল মনকে মন, টনকে টন প্রচুর মাছ, তাহলে যিনি বিক্রি করছেন উনি ঠকে গেলেন। এই জন্য এই জিনিসটা অনিশ্চিত। এই জন্য ইসলামিক চুক্তি, যেটা ইসলামিক কন্ট্রাক্ট, সেখানে বলেছে এই পুকুর সেচতে হবে, মাছ ধরতে হবে, দাড়ি পালায় হোক, ঠিক যেভাবেই হোক, বিক্রির যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী তার দাম কত সেইভাবে কেনা বেচা হইতে হবে। গাছের আম, রাজশাহীর যে আম, গুটি থেকে নাকি আম বাগান ধরে বিক্রি করে দেয় যখন গুটি আসে, আবার যখন একটু বড় হয় আবার বিক্রি করে, আবার যখন পেকে যায় তখন আরেকজন বিক্রি করে। এই ধরনের বিক্রি নিষিদ্ধ, কারণ এই গুটি আম ঝড় আসলে নাও থাকতে পারে, একটাও না থাকতে পারে, শিলে পড়ে যেতে পারে, কুয়াশায় ঝরে যেতে পারে। সুতরাং এই অনিশ্চিত বেচা কেনা, আম পাকা হবে, ম্যাচুরড হবে, দেন এটা মন ধরে কেজি হিসাবে বিক্রি করতে হবে। কেমন? এটা এইভাবে বিক্রি করা যাবে না। জি স্যার। এটা হলো ইসলামিক কন্ট্রাক্ট। গাছের খেজুর, কাঁচা খেজুর বিক্রি করা নিষেধ। খেজুর কেটে পাকা হবে, ম্যাচুরড খেজুর পাকা হবে, তারপরে নামানো হবে, কেজির দরে বিক্রি করতে হবে। আপনি জানেন 1 কেজি খেজুরের বাজারের দাম কত, সেই অনুযায়ী দাম ধরে কিনতে হবে। নিষিদ্ধ। গাভীর পেটের ভিতরে দুধ আছে, এই দুধ বিক্রি করা যাবে না। গাভীর পেটের ভিতরে বাচ্চা আছে, এই বাচ্চা বিক্রি করা যাবে না। যে বাচ্চাটার দাম এত টাকা, যখন গাভীর বাচ্চাটা ডেলিভারি হবে তুমি এত টাকা দিবা, এটা বিক্রি করা যাবে না। কি বাচ্চা আছে, মরা না তাজা, ভালো না মন্দ, কেমন, সেটা আমরা জানি না, এটা কি ডিফেক্টিভ না কি। সুতরাং এগুলো নিষিদ্ধ। সামনাসামনি হ্যান্ড টু হ্যান্ড কেনা বেচা হইতে হবে, ফেয়ার ডিলিং হইতে হবে। কোন পক্ষ হারার সম্ভাবনা থাকলে ওই চুক্তি, ওই কন্ট্রাক্ট নিষিদ্ধ। যদি কোনো পক্ষ হারার সম্ভাবনা থাকে, হ্যাঁ আপনি দেখে শুনে হারান সেটা ভিন্ন বিষয়, আপনি দেখে শুনে বুঝে মেপে ওজন। কেমন? এই জন্য বার্টার সিস্টেম। জি রিয়াদ বলেন। আর বাংলাদেশের যে রাষ্ট্রীয় 2টা বীমা সংস্থা আছে, জীবন বীমা এবং সাধারণ বীমা, তাদের কার্যক্রম আমরা তাহলে কোন দৃষ্টিতে দেখতে পাই স্যার? আমি রাষ্ট্রীয় কোনো কথা বলবো না, বেরাষ্ট্রীয় কোনো কথা বলার সুযোগ নাই। কিংবা ধরেন বেসরকারি অনেক বীমা কোম্পানি আছে স্যার আমাদের দেশে। যাই হোক, বীমা এটা ইসলামিক বীমা পদ্ধতি আছে, সেটা ভিন্ন। কিন্তু এই বীমা ইসলামিক কন্ট্রাক্ট হিসাবে এটা কোনো ইন্স্যুরেন্সকে এটা অ্যালাউ করে না। ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স আছে, দেয়ার ইজ এ ইন্স্যুরেন্স, সেটার ডিজাইন ভিন্ন। এই জন্য আপনারা জানেন যে বাংলাদেশে ইসলামিক ইন্স্যুরেন্সও চালু হয়েছে। হ্যাঁ, ইসলামিক ইন্স্যুরেন্স সেখানে যদি সত্যিকার ইসলামিক হয় তাহলে এটা ইসলামিক কন্ট্রাক্ট হবে। কারণ ইসলামিক ইন্স্যুরেন্সে আপনাকে এই প্রিমিয়াম এত টাকা দিলে আপনাকে এত টাকা ক্ষতি পোষায় দিব, এবং সেটা দিতে পারে না, সেটার সিস্টেমটাই ভিন্ন। ইসলামিক ইন্স্যুরেন্স, দেয়ার আর মেনি ইসলামিক ইন্স্যুরেন্স। ইসলামিক ইন্স্যুরেন্স ছিল, আছে, থাকবে। এবং এই বহু 1400-1500 বছর আগেও ইসলামিক ইন্স্যুরেন্স ছিল, 1400 বছর আগেও। কিরকম একটা এক্সাম্পল দিই, যখন আরবরা যখন ব্যবসা করতে যেত, তখন তারা একটা, সবাই বলতো যে ওরা তো একটা কাফেলা বলে, দল, একটা গ্রুপ নিয়ে ব্যবসায় যেতে হতো। সেই গ্রুপ যাওয়ার সময় তারা একটা টাকা জমা রাখতো যাওয়ার সময়, যে আমরা সবাই 10 টাকা করে, আমরা যেটা বিরাট কাফেলা, আমরা জমা করে একটা কোনো এক জায়গায় ডিপোজিট রাখবো। আমাদের ভিতরে ব্যবসা করে ফেরার সময় যদি কারোর ব্যবসা কম হয়, যদি কারোর ব্যবসায় লস হয়, যদি কারোর মাল পথে ডাকাতি হয়ে যায়, তাকে এই টাকাগুলি আমরা দিয়ে দেব। সবাই কন্ট্রিবিউট করে এইভাবে একটা ফান্ড বিল্ড আপ করতো। হ্যাঁ, অনেকেরও হতো যে বিরাট লম্বা কাফেলা, পিছন থেকে ডাকাতি হয়ে 2-3 জনের টাকা এরকম হয়েছে, তারা দিনের পর দিন দিত। তখন এই লসটা, এই কমন ফান্ড থেকে তাদের লসটা মিট আপ করে দেওয়া হতো। এই
সেখানে উনিও একটা কন্ট্রিবিউশন দিয়েছিলেন, সবাই দিয়েছিল, দিয়ে এইভাবে দিস ইজ দ্য ইন্স্যুরেন্স। কেমন? এই ইন্স্যুরেন্স হাজার হাজার বছর পূর্বে ইন্স্যুরেন্স ছিল। এখন আমরা এটাকে ক্যাপিটালিজম ইকোনমি, ক্যাপিটালিজম আসার পরেই সুদ ভিত্তিক, অনিশ্চয়তা ভিত্তিক এই ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। আর এই জন্যই এই জাতীয় বিষয়ের প্রয়োজন হয়েছে, কারণ তাদের স্যার আপনি যে এক্সাম্পলটা দিলেন সেখানেও তো স্যার ঘটনা ঘটার সম্ভাবনা তো অনিশ্চিত, অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হতে পারে না পারে। এবং সেখানে ফর এন এক্সাম্পল আমি যদি এরকম ধরি যে 10 জন মেম্বারের একটা কাফেলা, সেখানে প্রত্যেকে 10 টাকা করে দিয়ে 100 টাকা দিয়েছে, জমা রেখেছে। তাহলে ধরেন যে তার মধ্যে যদি 2 জনের ক্ষতি হয় এবং সে সেই 100 টাকা যদি 50 টাকা 50 টাকা করে তাদের ডিভাইড করে দেওয়া হয়, সেক্ষেত্রে যে 50 টাকা পাচ্ছে অর্থাৎ যে 2 জন, তারা কিন্তু 10 টাকা দিয়ে 50 টাকা পাচ্ছে। এটা এটাতেও কি হলো না, এটাকে বলা হয় হলো তাবার সহযোগী ফান্ড, সহযোগিতা। হ্যাঁ, মানুষকে সহযোগিতার জন্য, মানুষের বিপদ আপদে সহযোগিতার জন্য কন্ট্রিবিউশন, ভলান্টারি কন্ট্রিবিউশন, ডোনেশন, মানুষকে এটা তাবাররু বলে আরবিতে, অর্থাৎ ইয়া ফান্ড কি বলে এটাকে, সহযোগিতার জন্য একটা ফান্ড তৈরি করা। যে কোনো ব্যক্তিকে আমরা সহযোগিতার জন্য, এখনো আমি আপনি সবাই মিলা আমরা কিছু টাকা সঞ্চয় করে জমা করে মানুষের সহযোগিতার জন্য আমরা একটা ফান্ড তৈরি করলাম, মানুষের সহযোগিতার নিয়েতে। এটা অনেক বড় নেক কাজ, এটা অনেক বড় সওয়াবের কাজ। কেমন? এটা সে ঠিক আছে, কিন্তু ওই যে মানুষের কথা বলছে তার মধ্যে আমি নিজেও তো অন্তর্ভুক্ত, কারণ আমি নিজে ক্ষতিগ্রস্ত হলেও তো আমি আরেকজন ক্ষতিগ্রস্ত হতো, সেখানে আমার কন্ট্রিবিউশন থাকতো সেখানে। এখন আমি যে দিয়েছি এটা কোনো কিসের উদ্দেশ্যে না, কি বলে, এটা কোনো বিজনেস উদ্দেশ্য না। এখান থেকে আমার কোনো এখান থেকে যদি এইটা না হয় তাহলে আমি এত টাকা লাভ করব, যদি না হয় আমার এত লস হবে, এরকম না। এটা একটা ফান্ড বিল্ড আপ করেছি মানুষের সহযোগিতার চিন্তা চেতনায়, মানুষের বিপদ আপদে মানুষকে আগায় আসার জন্য ইসলামের নির্দেশ। তার জন্য তো একটা ফান্ড বিল্ড আপ করা লাগবে, সেই ফান্ড দিয়ে মানুষকে বিপদ আপদের সময় তাদেরকে সহযোগিতা করা, এইটা হলে ঠিক আছে। কিন্তু আপনি আমাকে একটা 2 কোটি টাকা দেবেন, যদি আগুন লাগে আপনার আমি 4 কোটি টাকা দিব, এটা বাজি, এটা গ্যাম্বলিং। কেমন? এটা গ্যাম্বলিং হয়ে যায়। আর এটা হলো অনেক মানুষের ছোট ছোট কন্ট্রিবিউশন নিয়ে আমরা একটা ফান্ড বিল্ড আপ করলাম। এখানে এত বড় কোনো কন্ট্রিবিউশনও না। আপনারা তো জানেন ইসলামের প্রাথমিক যুগে তখন একজনের বাড়ির খাবার আরেকজনের জমায় জমায় এনে তখন আরেকজনকে দেয়া হতো, আবার ওই বাড়ির খাবার এই বাড়ি এনে এরকম দেওয়া হতো। এটাই ইসলামের সৌন্দর্য। হ্যাঁ, সবাইকে যার আছে সে আরেকজনকে দিবে, ও ওকে দিবে, আবার আমি যখন আবার বিপদে পড়বো তখন আমাকে আরেকজন দিবে। এই পারস্পরিক সহযোগিতার জন্য ইসলাম নির্দেশ করে যেন কোনো অসুবিধা না হয়। সে আমরা যদি অফিসে এমন একটা ফান্ড তৈরি করি যে আমাদের অফিসে কারোর যদি কোনো অসুস্থতা হয় তাহলে আমরা তাকে একটা চিকিৎসা করব, তাহলে আমরা একটা ফান্ড বিল্ড আপ করলাম, সেখানে আমরা 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে আমরা একটা ফান্ড করলাম। এটা আসলে একেবারে দান স্বতঃস্ফূর্ত ছেড়ে দেওয়া, মানে এইটার প্রতি আমার কোনো দাবিই নাই। এই যে আমি যে কন্ট্রিবিউশনটা করলাম এইটার প্রতি একদম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিচ্ছি, এইটার থেকে কোনো বেনিফিট আমি আশাও করি না, চাইও না, এটা না, এটা মানুষের উপকার হবে। এখন মনে করেন আপনার অফিসের একজনের চোখের সমস্যা হলো বা কিডনির সমস্যা হলো, ওই ফান্ড থেকে আপনি তাকে চিকিৎসা করালেন। আবার আরেকজনের অসুবিধা হলো, হার্টের অসুবিধা হলো, রিং বসাতে 2 লাখ টাকা লাগবে, আপনি ওই ফান্ড থেকে দিলেন। এই এমনও হতে পারে যে আমি নিজে অসুস্থ হয়ে গেছি, এখন আমি যে কন্ট্রিবিউট করেছিলাম আমারও সেই ক্যাপাসিটি নাই, তাহলে আমিও ওখান থেকে বেনিফিটেড হতে পারি। কিন্তু এইটার থেকে কোন রকমের কোনো লাভ পাওয়ার কোনো ইচ্ছাই নাই আমাদের। এটা এনিবডি যা অসুস্থ হবে, একটা কমিটি থাকবে, সেই কমিটির হেড বা তারা সিদ্ধান্ত নিয়ে এটার পিছনে খরচ করবে। এটার ইন্টেনশনটাই টোটালি ভিন্ন। আর ইসলামে ইন্টেনশনটাকে সর্বাগ্রে রাখা হয়েছে, যে এই কাজটার ইন্টেনশনটা কি, উদ্দেশ্য কি। এখানের উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রতি সহযোগিতা, কোনো বিজনেস না, পরস্পরের বিপদ আপদে সহযোগিতা, এখান থেকে কোনো লাভ করার কোনো উদ্দেশ্য না। আর ইন্স্যুরেন্স হচ্ছে আপনিও লাভ করবেন, না হলে আমিও লাভ করব, দুইজনেই লাভের চিন্তা। আমাকে
যিনি ইন্স্যুরেন্স করতে আসেন উনি আমাকে লাভ দেখান, আপনি যদি মারা যান তাহলে আপনার ফ্যামিলি 10 কোটি টাকা হয়ে যাবে, আর আপনি দিবেন মাত্র 1 কোটি টাকা, আর আপনার ফ্যামিলি পেয়ে 10 টাকা। দেখছেন আপনার লাভটা কি? অনেক লাভ আপনার। আচ্ছা, এবারে এটা বিজনেস করতে নামছো কেন তোমরা তাহলে? এটা হলো আমি 1000 মানুষের কাছ থেকে 1 কোটি করে নিব, তাহলে 1000 কোটি টাকা আমার আসলো। মারা গেলে না হয় একজনই মারা যাবে, দুইজনই মারা যাবে, সবাই তো আর মারা যাবে না। তো দুইজন মারা গেলে 10 আর 10 20 কোটি দিয়ে দিলাম। আর 1000 মানুষের কাছ থেকে 1 কোটি নিয়ে 1000 কোটি দিয়ে পাইলাম, তাহলে 9800 কোটি টাকা আমার 1 বছরে লাভ। 9000 দেখেন না, এক একটা ইন্স্যুরেন্স কোম্পানির টাওয়ার কত বড় দেখছেন? কত আপনার এক একটা থেকে 4 কোটি 5 কোটি 10 কোটি টাকা একটা ফুল ফ্যাক্টরি ইন্স্যুরেন্স। তো এরকম এক একটা থেকে 5 কোটি যদি নিতে পারে, আর যদি মনে করেন 100 কোম্পানি যদি আপনার ক্লায়েন্ট হয়, আর এক একটা যদি 5 কোটি করে নেন, তাহলে 500 কোটি আপনার 1 বছরের প্রিমিয়াম ইনকাম। আগুন লাগলে না হয় 2টাই লাগলো, ওটা তো আপনি হিসাব করে করবেন, 2টায় না হয় লাগলো, 2টায় লাগলে 10-20 কোটি চলে গেল আপনার। যাক, 100 কোটি চলে গেল, তাতে সমস্যা কি? 100 কোটি চলে যাক। হিউজ ইনকাম স্যার। এরা এক একজনে দেখবেন, আমি নাম বলবো না, এক একটা টাওয়ারের নাম তাদের ইন্স্যুরেন্সের নামে বিশাল বিশাল, বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গায় তাদের এই ব্যাংকের হেড অফিস। জি স্যার। আমার কাছে অবাক লাগে যে এরা এই জায়গাটা পাইলো কি করে, এই জায়গাটা এইরকম একটা সেন্টার মতো জায়গায় পাইলো কি করে? তো যেহেতু টাকার কোনো অভাব নাই, পরের টাকা, কিন্তু আমার কামাই করা টাকা না, পরের টাকা। আমি শুধু একটা প্ল্যান করেছি যে আমি তোমার রিস্ক নিলাম, খালি এইটা কথা বলছি, মুখের কথা। এই কথা বিক্রি করে কাগজে সই করাইয়া আমি 500 কোটি টাকা পেয়ে গেলাম। এই 500 কোটি টাকা এখন গুলশান 2 নম্বর মোড়ে একটা জায়গা কিনতে কয় টাকা লাগবে? গুলশান 2 নম্বর মোড়ে কিনতে যার জায়গা আছে তারা যদি লোভ দেয় তোর 100 কোটি টাকা দেবো, কিন্তু আমার এই জায়গা দরকার, হয়ে যাবে। তো এরকম আর কি ব্যাপারটা, মানে ইন্টেনশন ইজ বিজনেস। যে তোরা এই যে দেখাবো যে তুই যদি মারা যাস, মারা গেলে তুই দিবি 2 কোটি কিন্তু পাবি 10 কোটি, বিরাট লাভ তোর। স্যার বিল্ডিং যত বেশি চাকচিক্য হবে ক্লায়েন্ট তত বেশি বাড়বে। তাই তো হবে। তাই আমেরিকারা ব্যবসা করতেছে, আলিকো, হ্যাঁ ব্যবসা করে যাচ্ছে তারা। এখানে দেখেন, হ্যাঁ একদম আলিকো ভবন, একদম এরকম ভাবে তারা ব্যবসা করে যাচ্ছে। তাদের অফিসারদের দেখছেন কত সুন্দর সুটেড বুটেড টিপ টপ একদম, কিন্তু কি বিক্রি করছে আপনার কাছে? কি দিচ্ছে আপনাকে? কি বিক্রি করছে? কথা, যে আপনাকে এই হবে, সেই হবে, ওই হবে। যাই হোক, আমার কথা হলো যে আমি যদি মারা যাই, আমার যে বাচ্চারা, তাদের খাওয়ার জন্য ইট ইজ গ্যারান্টেড। আপনার রিজিক, আপনি যেটা খাবেন, যেটা আপনার নামে লিখিত, একটা দানাও আপনি বেশি খাইতে পারবেন না। আর আপনার যেটা রিজিকে নাই, তার একটা দানাও আপনি অতিরিক্ত পাবেন না, তাতে আপনি যতই যা কিছু পাবেন না, আপনারটাই আপনি পাবেন। এখন আমি যদি চিন্তা করি ওই বিশ্বাসটা না রেখে যে আমি যদি মারা যাই তাহলে আমার সংসারের কি হবে, সংসারে কি হবে, এটা কি হবে, এই চিন্তা যদি করি, তাহলে সেই স্রষ্টার উপরে যে বিশ্বাস, তিনি যে খাওয়ান, ওনার নাম হলো রাজ্জাক, রিজিক দাতা, উনি যে খাওয়ান, সেই বিশ্বাসে থাকে না। ইন্স্যুরেন্স কোম্পানি আমার খাওয়ায় কেমন? এই বিষয়টা কোশ্চেন চলে আসে। ইসলামে এই জিনিসটাকে নিষিদ্ধ করা হয়েছে। আর ওই যে কন্ট্রিবিউশন, ওটা খাওয়ানোর জন্য না, খাওয়ার জন্য না, শুধুমাত্র আমার কোনো ব্যবসাও নাই ওখানে, ওখান থেকে আমি কোনো বেনিফিটও পাবো না। আমার নির্দ্বিধায় কোনো গরিব কোনো মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে, তাকে আমি এই সহযোগিতার নিয়তে আমি এই টাকাটা দিলাম। তখন এটা টাকা একটা চাদরের ভিতর ফেলা হচ্ছে, এক একজনে দিচ্ছে, কে কত টাকা দিচ্ছে এরকম, এক একজনে এত টাকা দিচ্ছে না। এখন এক সাহাবী এসে তার সামান্য কয়টা টাকা দিল, খুব সামান্য। জিজ্ঞাসা করলে তুমি কি দিলা? বলে যে আমি খুব সামান্য দিলাম। ঘরে কি রেখে আসছো? কিছুই রেখে আসে না, সে কন্ট্রিবিউট করে দিছে মানুষের জন্য। ইসলামে এরকমই মদিনাতে, মক্কা থেকে মদিনায় যখন আসে, তখন প্রত্যেকে যার যার জায়গা জমি ছেড়ে দিয়েছে, যে আমার 2 কাঠা জায়গা আছে, 1 কাঠা ওই ভাই এক ভাইকে দিলাম, আর একজনের 5 বিঘা আছে, সে তার 3 বিঘা ছেড়ে দিল, যে ওনরা থাকুক, না হলে এতগুলি মানুষ থাকবে কই? তাদের ঘর বাড়ি উঠিয়ে দিয়েছে তাদের পয়সা দিয়ে, তারা পয়সা করে তো সাথে করে আনে নাই, সব রেখে আসছে।
তখন তাদেরকে নিজেদের পয়সা তাদেরকে দিয়েছে, নিজেদের খাবার দিয়েছে, নিজেদের সহযোগিতা করেছে। দ্যাট ওয়াজ দ্য মডেল অফ এ ম্যান। আর আমরা হলাম কেউরে কিছু দিব না, সব নিজে খাবো, তাই না? যাই হোক ভাই, আমরা আসলে ওই আরেকদিকে মনে হয় একটু অধিক, বাট কন্ট্রাক্ট যেহেতু পড়াচ্ছি এই জন্য এটা অটোমেটিক চলে আসে। দেয়ার ইজ এ ইসলামিক কন্ট্রাক্ট। ইসলামেও চুক্তি আছে। সেই চুক্তিটা হচ্ছে অনিশ্চয়তা নিয়ে কোনো চুক্তি করা যাবে না। অনিশ্চয়তা নিয়ে চুক্তি করা যাবে না। আপনি ফান্ড বিল্ড আপ করেন মানুষকে সহযোগিতা করার জন্য, যদি কেউ হয় দিবেন, এটা ভালো, এটা তো ভালো কাজ, উত্তম কাজ, কিন্তু এটা বিজনেসের উদ্দেশ্য না। কিন্তু যদি ব্যবসা আকারে করেন, এটা আপনি ব্যবসা করবেন, তাহলে কিন্তু আবার এটা নিষিদ্ধ। কেমন? তো দ্বিতীয় হলো, এই ইন্স্যুরেন্সের যে টাকাগুলি, আপনাদের যে কন্ট্রিবিউশন গুলি যে জমা করে, সেই জমা কন্ট্রিবিউশন গুলি কি করে? অনেক টাকা, এই যে 500 কোটি টাকা পাইলো, টাকা কি করবে? বিল্ডিং আর কয়টা বানাবে? তো বাকি টাকা কি করবে? যে ক্যাশ ইন হ্যান্ড 2000 কোটি টাকা এক একটা ইন্স্যুরেন্সের, আর এর থেকেও বেশি আছে। তো টাকাগুলি কি করবে? এই টাকাগুলি তারা সুদে লাগায়, সুদে, বিভিন্ন উপায়ে তারা সুদে খাটায়। ব্যাংকের কাছে ফিক্সড ডিপোজিট করে, বিভিন্ন জায়গায় সুদে তারা এই টাকাগুলি খাটায়। লাভের উপরে লাভ। হ্যাঁ, এটা আপনার টাকা, আপনি কন্ট্রিবিউশন করছেন না, আপনাকে দিবে, ওই যে অত বছর পরে এত টাকা দিবে, মারা গেলে দিবে। এইগুলি তারা সুদ কার কত টাকা, এগুলি হিসাব করে দেখে। বাজারে যার সুদ বেশি, আবার টাকাটাও মায়ের যাবে না, এরকম চিন্তা চেতনা করে তারা সুদে টাকাগুলি খাটায়। এখানেও আবার তাদের সুদ একটা বিরাট ইনকাম, এরকম। তো এটা হলো ক্যাপিটালিজমের কথা, মানি বিগেটস মানি। ক্যাপিটালিজম অর্থনীতির কথা, টাকায় টাকা তৈরি হবে। আর ইসলামে এটা হারাম, টাকা দিয়ে টাকা তৈরি করা নিষিদ্ধ। টাকা একটা পরিশ্রমের ভিতর ঢুকতে হবে, তারপরে আসতে হবে, তাহলে এটা ভ্যালিড। স্যার এই টাকা দিয়ে টাকা তৈরির কারণেই তো হচ্ছে আজকে মুদ্রাস্ফীতি। তাই তো, কারণ কি, ইন বিটুইন কোনো ম্যাটেরিয়াল নাই। ম্যাটেরিয়াল না থাকলে তো মুদ্রাস্ফীতি হবে। আর যেখানে একটা ম্যাটেরিয়াল থাকবে, প্রোডাকশন থাকবে, প্রসেস থাকবে, পরিশ্রম থাকবে, তখন কিন্তু আর এখানে মুদ্রাস্ফীতির সম্ভাবনা নাই। কারণ মানি বিহাইন্ড এ মেশিন, বিহাইন্ড এ গুডস, কোনো সমস্যা নাই। এই জন্য যখন ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিস হয়েছে পৃথিবীতে অনেকবার, এই লাস্ট হয়েছে 2007 থেকে 7, 8, 9 ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এই ক্রাইসিসে বিশ্বের বড় বড় ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, বড় বড় ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। বড় বড় ব্যাংককে গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদেরকে সাবসিডাইজ করে তাদেরকে টিকে রাখা হয়েছে। কিন্তু একটা ইসলামিক ব্যাংক কোনো ফাইন্যান্সিয়াল ঝুঁকিতে ছিল এরকম কোনো হিস্ট্রি নাই, একটাও না। আর কনভেনশনাল ব্যাংক, বড় বড় ব্যাংক, তারা ঝুঁকির মধ্যে পড়ে তারা দেউলিয়া হয়ে গিয়েছে, অনেক ব্যাংক বন্ধ হয়ে গেছে সারা জীবনের জন্য। দিস ইজ দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। কিন্তু একটাও ইসলামিক ব্যাংকের কোনো হিস্ট্রি নাই। 2007 থেকে 10 এই ফাইন্যান্সিয়াল সময় কোনো ইসলামিক ব্যাংকের কোনো সমস্যা নেই। কারণ কি, তারা ফাইন্যান্স করেছে বিহাইন্ড এ মেশিন, বিহাইন্ড এ ম্যাটেরিয়াল, ওর কাছে একটা ম্যাটেরিয়াল আছে। আর ওরা করেছে টাকা দিয়ে টাকা, বন্ড ইস্যু করেছে, হ্যাঁ, বন্ডের পর বন্ড ইস্যু করেছে, এরকম করে করে এটাকে হলো আপনার সাব প্রাইম, কি বলে এটাকে, মর্গেজ। একজনের মর্গেজ আর একজনের কাছে বিক্রি করছে, কিন্তু সেখানে দেয়ার ইজ নো ম্যাটেরিয়াল। আমি একটা কাগজ বন্ড, আমি একটা বন্ড ইস্যু করলাম, মানে একটা ঋণপত্র ইস্যু করলাম আপনার কাছে, 1000 কোটি টাকা দাম, বন্ড ইস্যু করলাম। হ্যাঁ, এইবার এটা একটা পেপার, এই পেপারটা আপনি আবার বিক্রি করে দিলেন আরেকটা কোম্পানির কাছে, এটার থেকে মনে করেন 10% প্রফিটে, সে আবার এই কাগজটা আরেকজনের কাছে বিক্রি করে দিল। এই কমার্শিয়াল এই পেপারগুলি বিক্রি হচ্ছে। এক পর্যায়ে যে মূল যে বন্ড ইস্যু, আর উনি দেউলিয়া হয়ে গেছে, হওয়ার কারণে এর সাথে পরবর্তীতে যে কটা ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স এইভাবে তারা কন্ট্রিবিউট করেছে, সবগুলি দেউলিয়া হয়ে গেছে। কাগজ টু কাগজ, ক্যাপিটাল মার্কেট যেরকম না এরকম। কিন্তু আপনি যদি এমন কোনো কোম্পানিতে বিনিয়োগ করেন যে কোম্পানির শেয়ার প্রাইস আপনার কিরকম, যে
আপনার এটাকে বলে হলো অর্থাৎ অ্যাসেটের যে ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, এইটা যদি আপনি কিনেন সেই প্রাইস দিয়ে, আলটিমেটলি আপনি যদি কোম্পানিটা দেউলিও হয়ে যায় আপনি ওই টাকাটা আপনি পাবেন। কেমন? আপনি সেই টাকাটা অ্যাটলিস্ট, কোম্পানি বন্ধ হয়ে গেল, কোম্পানি বিক্রি হয়ে গেল, জমি জমা বিক্রি হয়ে গেলেও সেই আপনি ইয়েটা পার শেয়ার অ্যাসেট ভ্যালু যেটা সেটা আপনি পেয়ে যাবেন। কিন্তু এটাতে যদি আপনি 10 টাকার অ্যাসেট ভ্যালু হয়, সেটা যদি আপনি 10,000 টাকা দিয়ে কিনেন, 5,000 টাকা দিয়ে কিনেন, 500 টাকা দিয়ে কিনেন, তাহলে এই যে বাকি 490 টাকা ওভার প্রাইস, এটা কোথা থেকে পাবেন? কে দিবে আপনাকে এটা? তো এই হলো এই ফিকটিশাস এই ধরনের করা নিষিদ্ধ। এটা ইসলামে এই জাতীয় কন্ট্রাক্ট নিষিদ্ধ। আমার মনে হয় রিয়াদ একটা কোশ্চেনের ভিত্তিতে আমার এই কথাটা আসলো না। রিয়াদ কি স্যাটিসফাই আমার উত্তরে নাকি আর কোনো কোশ্চেন আছে? জি স্যার, স্যাটিসফাইড স্যার, অনেক কিছু জানতে পারলাম স্যার। ফেয়ার হতে হবে, ডিলিংসটা হতে হবে যত সম্ভব, যথাসম্ভব টার্মস এন্ড কন্ডিশন হতে হবে পরিষ্কার, টার্মস এন্ড কন্ডিশন হতে হবে ফেয়ার যথাসম্ভব। আর যেটা আপনার দ্বারা সম্ভব না সেইখানে আপনার ছাড় আছে, যে আপনার দ্বারা এর থেকে বেশি সতর্কতার সুযোগ ছিল না, এইটা আপনার উপর ছাড় আছে। কারণ আপনাকে কখনোই আপনার সামর্থ্যের বাইরে বাইরে কোনো বিষয় কখনো চাপাই দেওয়া হবে না। যেটা আপনি আপনার দ্বারা সম্পাদন করা সম্ভব ততটুকু, এর বেশি না, এর বেশি করার কোনো প্রয়োজন নেই, আপনার দরকারও নেই। এখন হলো কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, এটা তো বললাম। কোয়াজি কন্ট্রাক্ট, কোয়াজি কন্ট্রাক্ট হচ্ছে ওই যে বললাম মাইনরের সাথে সব কন্ট্রাক্ট বাতিল, কিন্তু মাইনরের আমরা এর আগে বলেছি, একটু আগেই বলেছি যে মাইনরের সাথে সব কন্ট্রাক্ট, এখন আবার বলছি বাতিল না। মাইনরস এগ্রিমেন্ট ইজ মাইনরস লায়াবিলিটি ফর নেসেসিটি ইট ইজ ভ্যালিড। তারপরে মাইনরের নেসেসিটির জন্য যদি কোনো চুক্তি করা হয় এইটা ভ্যালিড। তাহলে তাহলে আমরা কি বলতে পারি না যে যে মাইনরের সাথে চুক্তি করা কোনো কোনো ক্ষেত্রে ভ্যালিড? হ্যাঁ, আমরা বলতে পারি। সেটা কোন কিভাবে সেটা করা হয়েছে, সেটাকে বলা হয়েছে কোয়াজি কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের আরেকটা শাখা কোয়াজি, কোয়াজি কন্ট্রাক্ট। যে সব চুক্তি বাতিল কিন্তু কোন কোন ক্ষেত্রে ভ্যালিড, এই জাতীয় কন্ট্রাক্ট কোয়াজি কন্ট্রাক্ট বলে। যেমন নেসেসিটি অফ মাইনর, এই চুক্তি ভ্যালিড। আরেকটা ওয়েজারিং, এইটা বাতিল। এইটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম। ওয়েজারিং, বাজি, জুয়া, এই চুক্তিটা বাতিল করা হয়েছে কন্ট্রাক্ট আইনের। কোন জায়গায়? সেখানে ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকে না, সেখানে গ্যাম্বলিং, সেখানে ওয়ান পার্টি গেইনস আদার পার্টি লসেস, একজন জিতবে একজন হারবে, সেখানে গ্যাম্বলিং থাকবে, সেখানে কোনো ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকবে না। এই জাতীয় কাজের বেলায়, এই জাতীয় কাজের বেলায় আপনার কি, এই জাতীয় কাজের বেলায় এটাকে ওয়েজারিং হিসেবে গণ্য হবে এবং এটা ভয়েড। ওয়েজারিংটা কি? বাতিল। এটা কোনো চুক্তি হবে না। উপরের গুলি চুক্তি হবে, এটা চুক্তি হবে না। কিছু কিছু কন্ট্রাক্ট আছে অটোমেটিক্যালি এটা পালন করার প্রয়োজন হয় না, এটাকে নিড নট টু বি পারফর্ম বলা হয় কিছু কন্ট্রাক্ট। তার নাম কি? নোভেশন, রেসিশন, রেমিশন, অল্টারেশন, অ্যাকর্ড এন্ড স্যাটিসফ্যাকশন। এই জাতীয় 4-5টা পয়েন্টে চুক্তি পালন করার প্রয়োজন হয় না। কারণ কি? চেঞ্জ করে আরেকটা চুক্তি করেছেন আপনি, পরিবর্তন করেছেন এই জন্য, এবং উভয়ে সম্মিলিতভাবে এই কাজটা করেছেন। আগের চুক্তিটা আর তাহলে আর আপনার পালন করতে হবে না। এই 4টা একই রকমই কথা, একটু শুধু শুধু দু একটা টার্মস গুলি পার্থক্য। হ্যাঁ, আপনি চুক্তির একটা শর্ত পরিবর্তন করলেন উইথ কনসেন্ট বোথ দা পার্টিস, তাহলে এই আগের যে চুক্তিটা ছিল আর পরের চুক্তিটা কিন্তু ভিন্ন, আর সেই ক্ষেত্রে এই পরের চুক্তিটা পালন করার আর কোনো প্রয়োজন হবে না।
তাহলে আমরা একটু সামনের দিকে যাই। মেথডস অফ টার্মিনেশন অফ কন্ট্রাক্ট, এটা ইম্পর্টেন্ট। চুক্তি চুক্তি টার্মিনেশন, টার্মিনেশন মানে পরিসমাপ্তি, পরিসমাপ্তি, চুক্তির অব্যাহতি, চুক্তির কার্যকারিতা শেষ হয়ে যাওয়া। হাউ এ কন্ট্রাক্ট ক্যান বি টার্মিনেটেড অর মে বি টার্মিনেটেড, কিভাবে চুক্তির দায় দায়িত্ব শেষ হয়। চুক্তির যে অব্লিগেশন, চুক্তির ভুক্ত পক্ষ দুইজনেরই অব্লিগেশন আছে, একজনে কিছু দিবে, একজনে কিছু, দুইজনেই কিছু সে কনসিডার করবে। সেই যে অব্লিগেশন, এটার থেকে দায় মুক্তি কখন পাবে সে? সেই দায় মুক্তি পাওয়াটাকে, এই অব্লিগেশন থেকে রিলিজ হওয়াটাকেই বলা হয় টার্মিনেশন। সে আপনাকেও আর অফিসে যেতে হবে না, আর অফিসও আপনাকে বেতন দিবে না। দিস ইজ টার্মিনেশন, মানে দায় মুক্তি, পরিসমাপ্তি, আপনারও পরিসমাপ্তি, তারও পরিসমাপ্তি। তখন এই মেথডসটাকে আমরা 7 ভাগে ভাগ করেছি। বাই পারফরমেন্স, চুক্তি পালনের মাধ্যমে পরিসমাপ্তি। চুক্তি যদি পরিপালন করেন, শেষ হয়ে যায়। আমার 10 টাকা আপনার দেওয়ার কথা, আমার একটা পানির বোতল দেওয়ার কথা আপনাকে। আপনি 10 টাকা দিলেন, আমি পানির মিনারেল ওয়াটার বোতলটা দিয়ে দিলাম। দুইজনের দায়িত্ব শেষ, চুক্তি, দি কন্ট্রাক্ট ইজ টার্মিনেটেড, শেষ। বাই মিউচুয়াল কনসেন্ট, পারস্পরিক সম্মতির ভিত্তিতে, মিউচুয়াল কনসেন্ট, পারস্পরিক সম্মতির ভিত্তিতে হতে পারে। যেমন নোবেশন, এর আগে বলে আসছি না, নোবেশন এর মাধ্যমে হতে পারে যে আগের কন্ট্রাক্টের কিছু ক্লজ আমি চেঞ্জ করে নতুন কন্ট্রাক্ট করলাম, আগের বিষয়টা বাতিল করে নতুন একটা বিষয় আনলাম দুইজনে, তাহলে আগের চুক্তিটা আর পালন করতে হবে না, আগেরটা টার্মিনেটেড। দেন সুপারভিনিং ইম্পসিবিলিটি, সুপারভিনিং ইম্পসিবিলিটি, চুক্তি পালনের অসম্ভবতা। আচ্ছা, সুপারভিনিং মানে হলো, সুপারভিনিং এর আরেকটা মিনিং দেই এখানে, সাবসিকুয়েন্ট। সুপারভিনিং ইম্পসিবিলিটি মানে সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি। সাবসিকুয়েন্ট মানে কি? পরবর্তী। চুক্তি যখন ছিল তখন সব কিছু ঠিক ছিল। উদাহরণ, আপনাদের আমি ক্লাস দিব, আজকে আমার একটা চুক্তি যে আমি আপনাদের সাথে একটা ক্লাস, কেমন? কিন্তু আমি অসুস্থ হয়ে গেলাম পরবর্তীতে, চুক্তি করেছি 10 দিন আগে ক্লাস দিব, কিন্তু আজকে আমি অসুস্থ হয়ে গেলাম, কিন্তু আমি আর ক্লাস নিতে পারবো না। দিস ইজ সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি। আমি আপনাকে ঘর ভাড়া দিব, চুক্তি করেছি ঘর ভাড়া দিব, এখন যেদিন আপনি ঘরে উঠবেন তার আগেই সরকার আমার ঘরটাকে ভাড়া দেওয়া নিষিদ্ধ ঘোষণা করে একটা সাইনবোর্ড টানা দিয়ে গেল, এখন তোকে আমি ভাড়া দিতে পারবো না। অথবা ভূমিকম্প হওয়ার কারণে ঘরটা ডিস্ট্রয় হয়ে গেল, কেমন? আর্থকোয়েক হলো, দি হাউস ইজ ডিস্ট্রয়েড বাই আর্থকোয়েক, আপনাকে তো আমি আর ঘর ভাড়া দিতে পারবো না। দিস ইজ সাবসিকুয়েন্ট প্রবলেম, এটার জন্য চুক্তি পরিসমাপ্তি ঘটে। লজিক স্যার, তাহলে লজিক্যাল রিজন লাগবে। এই সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি নিয়ে আবার একটা বড় প্রশ্ন আসে পরীক্ষায়, এটার এই দেখেন সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি নিয়ে আবার আলোচনা আছে, এক্সেপশন, ইফেক্ট, এটা। তো সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি এমন একটা বিষয়, লজিক্যাল কারণ হলে শুধু হবে না, এটা ইম্পসিবল হতে হবে, মানে কোনো ওয়েতেই চুক্তি পালন করার সম্ভাবনা ছিল না। সে আমার ক্লাস নেওয়ার কথা, আমি তো কিছুদিন আগে কোভিড এফেক্টেড ছিলাম, আমার করোনা হয়েছিল, আমার পুরো ফ্যামিলি। তাহলে এখন আপনি ক্লাস নেওয়ার জন্য আমি চুক্তি করেছি, এখন কি আমি বাধ্য যে করোনা হোক আর ফরোনা হোক আর মরো আর বাঁচো, তোমার ক্লাস নিতেই হবে? ব্যাপারটা কি এরকম? কি আপনার এরকম মনে হয়? না স্যার। না স্যার, হাসপাতালে অক্সিজেন দেয়া থাকলেও আপনার ক্লাস নিতে হবে, চুক্তি করেছেন, চুক্তি আপনার পালন করতে হবে।
তা না, এটা আমার দ্বারা ইম্পসিবল, এটার দ্বারা ইম্পসিবল। কিন্তু আমার শরীরটা একটু খারাপ, একটু মাথা ব্যথা করছে, একটু এই করছে, বাট ক্লাস নেওয়া যায়, এটা ইম্পসিবল না, এটা এটা ডিফিকাল্ট। Difficulty and impossible are not same. It is very difficult to take class because আমার ল্যাপটপ প্রবলেম, আমার পাওয়ার কেবল সমস্যা, ইন্টারনেট নাই, দিস ইজ ডিফিকাল্টিস। এটার জন্য কন্ট্রাক্টের প্রশ্ন উঠতে পারে যে না, আপনাকে ক্লাস নিতে হবে, নাহলে আপনাকে জরিমানা দিতে হবে। কারণ এসব বিষয় যে হতে পারে এটা আপনার আগের থেকে আপনার চিন্তা করা উচিত ছিল। কারণ এখানে 59 ছেলে মেয়ে আমার সাথে ক্লাসে অ্যাটেন্ড করে বসে আছে, আর আপনার ইন্টারনেট কানেকশন নাই, আপনার বাসায় কারেন্ট নাই, পাওয়ার নাই, এগুলি বললে হবে নাকি? 49টা মানুষ, 60টা মানুষ এখানে বসে আছে, এদের সময়ের দাম আছে না? তাদের তো প্ল্যান করে, তাদের তো পরীক্ষা, তাদের ভবিষ্যৎ, অনেক কিছুর বিষয় রয়ে গেছে। ডিফিকাল্টি টু বি সলভ, এবং না যদি সলভ করতে পারেন তাহলে জরিমানা দিতে হবে আপনাকে আইন অনুযায়ী। যদিও আমাদের কাছে সেটা জরিমানা চায় না, ডিফিকাল্ট হলে ওরা বলে দেয় যে আমার একটু সমস্যা আছে, তখন অল্টারনেটিভ ওয়েতে অ্যারেঞ্জ করা হয় মিউচুয়ালি। কিন্তু যদি এটা আইনের চোখে ডিফিকাল্টি হলে আপনাকে হয় ক্লাস নিতে হবে, নাহলে জরিমানা দিতে হবে, কেমন? কিন্তু যদি ইম্পসিবল হলো যে আমার যে অবস্থা তাতে ক্লাস নেওয়া সম্ভবই না, এরকম একটা সিচুয়েশন, সেটা হলো বললাম যে আর্থকোয়েকে বাড়ি ধ্বংস হয়ে যাওয়া, ছাদ ভেঙে পড়েছে, পানি পড়ছে বাড়ির ভিতর দিয়ে, হ্যাঁ, পানির লাইন ফেটেছে, ঘর ভেসে গেছে, এটা রিপেয়ার করতে 1 মাস লাগবে। এখন আপনি বলবেন যে ফেটে গেছে, এটা আপনার ব্যাপার, আপনি আমাকে ঘর ভাড়া দিবেন, নাহলে জরিমানা দেন। তো এটা তো একটা ন্যাচারাল প্রবলেম, এইসব আপনার অ্যাক্ট অফ গড বলা হয় ইংরেজিতে, এরকম কিছু হতে পারে, এগুলি আমাদের হাত থাকে না, এগুলিকে আমরা ডিটেল আসবো পরে। যাই হোক, সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি হলে চুক্তিটা টার্মিনেট হয়ে যায়, বাতিল হয়ে যায়। অপারেশন অফ ল, আইনের কারণে চুক্তি পালন করা সম্ভব হয় না। এটা আমার দোষ না, আপনারও দোষ না, আইন দোষী। কেন? আইনই এমন একটা অবস্থা যে আইনের কারণে এটা করা যাচ্ছে না। যেমন ইন কেস অফ ডেথ, কেমন, মৃত ব্যক্তি কোন চুক্তি পালন করতে পারে না। ইনসলভেন্সি, একজন মানুষ দেউলিয়া হয়ে গেছে, তার সাথেও চুক্তি থাকে না, পালন করা সম্ভব হয় না। মার্জার, এ কোম্পানি বি কোম্পানির সাথে মার্জ হয়ে গেছে, মার্জ হয়ে সি কোম্পানি হয়েছে, আপনার কোনো কিছু চাওয়া থাকলে সি কোম্পানির কাছে চাইবেন। এখন আপনি যদি বলেন না আমার এই কোম্পানি আমাকে দিতেই হবে, তো কোথেকে দিবে? কোম্পানি তো নাই, কোম্পানি তো মার্জ হয়ে গেছে। কেমন? এই মার্জার, অ্যাকুইজিশন, এই সব ক্ষেত্রেও টার্মিনেশন হয়। যদিও টার্মিনেশন মানে শেষ না, কিন্তু টার্মিনেশন হলেও এক পক্ষের সাথে আর এক পক্ষের লেনদেন কিছু থাকতে পারে, সেটা ফেরত দিতে হবে। আপনি বাড়ি ভাড়া দিতে চেয়েছিলাম, আপনি অ্যাডভান্স করেছেন, আমাকে অ্যাডভান্স করেছেন 1 লক্ষ টাকা। এখন ভূমিকম্প হয়েছে, তো ভূমিকম্প হয়ে বাড়ি ধ্বংস হয়ে গেছে, এখন তার মানে আমি ভাড়া দিতে পারবো না। তার মানে কি আপনার ঘর ভাড়া যেটা নিচ্ছে সেটাও দেওয়া লাগবে না এরকম? তা না, ঘর ভাড়া যে দিতে পারবো না, কিন্তু অ্যাডভান্সের টাকাটা ফেরত দিতে হবে। আমি যে ক্লাস নিতে পারবো না, অসুস্থ, তার জন্য ক্লাস নিতে পারবো না, ঠিক আছে, এটা অব্যাহতি পেলেন, কিন্তু যদি টাকা নিয়ে থাকেন টাকাটা ফেরত দিতে হবে। কেমন? এরকম ল্যাপসেস অফ টাইম, সময় যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলেও টার্মিনেশন হয়ে যায়। তাহলে পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট, একটা ডেট দিল আপনাকে, সেই ডেট পার হয়ে আপনি গেলেন ফর্ম ফিল আপ করতে, তো আপনাকে কি হবে নাকি? এটা তো এটা ল্যাপসেস অফ টাইম, এটার জন্য চুক্তি বাতিল, শেষ। ম্যাটেরিয়াল অল্টারেশন উইদাউট কনসেন্ট অফ আদার পার্টিস, চুক্তির ভিতরে ম্যাটেরিয়াল বুঝেন তো না? ম্যাটেরিয়াল কি বলেন তো একজনে দেখি, ম্যাটেরিয়াল অল্টারেশন মানে বস্তুগত
বাস্তব কোনো কিছু? কন্ট্রাক্টের ভিতরে ম্যাটেরিয়াল অল্টারেশন কি হতে পারে, একটু এক্সাম্পল দেন। স্যার পরিবর্তে একটার পরিবর্তে অন্য আরেকটা। হ্যাঁ, সেটাই, এটি তো অল্টারেশন। এখন এই স্যার। স্যার এই যে ইয়ে থাকতে হবে, প্রাসঙ্গিকতা থাকতে হবে। এখন ম্যাটেরিয়াল অল্টারেশন যদি হয় তাহলে চুক্তি বাতিল হয়ে যাবে। সেই ম্যাটেরিয়াল অল্টারেশনটা কি, এইটা আমি জানতে চাচ্ছি যে কি হইলে একটা এক্সাম্পল দিতে পারেন, বা এরকম চুক্তির ভিতরে যদি এই থাকে, এই করে, এইভাবে, এইসব। স্যার স্যার যেমন স্যার স্যার আমি একটা সমজাতীয় পরিবর্তন হইতে পারে। স্যার যেমন আমি যদি একটা চুক্তি করি যে একটা অফিস রেন্ট নিব 10 লাখ টাকা, কিন্তু আমি ওইটা চেঞ্জ করার পর ওইটা 1 কোটি টাকা হয়ে গেছে, তাহলে কি স্যার হবে না? Yes, this is very correct. চুক্তিতে 10 লাখ টাকা একটা জিনিসের দাম বা ভাড়া আপনার সাথে নির্ধারণ করা ছিল। এখন আপনি সুন্দর করে কথা লেখা ছিল না, একটা শূন্য বসিয়ে দিলেন, এটা ম্যাটেরিয়াল অল্টারেশন। এই অল্টারেশন করলে চুক্তি বাতিল, আপনি মালই পাবেন না, টোটালি বাতিল। আচ্ছা, কিন্তু ওয়াল্টার কথাটা ছিল কন্ট্রাক্টের ভিতরে, ওয়াল্টার, কিন্তু টি এর মাথা কাটেন নাই। এখন এই টি এর মাথাটা কাটেন নাই, আমার কাছে একটা কপি আছে, আমি টি এর মাথাটা কেটে দিলাম, এটা কি ম্যাটেরিয়াল অল্টারেশন হবে? কি এটা ম্যাটেরিয়াল অল্টারেশন হবে? না স্যার হবে না। কিন্তু বলা ছিল যে তুমি যখন চাকরি ছেড়ে যাবা তখন তখন 1 মাসের নোটিশ দিতে হবে। হ্যাঁ, 1 মাসের নোটিশ ফ্রম আইদার সাইড। এখন এই কাগজটা তো আপনার দেওয়া, স্বাক্ষর করা। অফিস করলো কি 1 মান্থ রে কেটে কায়দা করে 3 মান্থ করলো, বা 10 মান্থস করলো, 10 মান্থস। এই ক্ষেত্রে হবে না স্যার। এটা ম্যাটেরিয়াল অল্টারেশন হবে কি হবে না? হবে স্যার। এটা ম্যাটেরিয়াল অল্টারেশন, কারণ এটার থেকে ইফেক্টিভ হয়। ম্যাটেরিয়াল হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা আরেকজনের ক্ষতিগ্রস্ত হয়, আরেকজনের এফেক্ট হয়, এই জাতীয় অল্টারেশনকে ম্যাটেরিয়াল অল্টারেশন বলে। এই জন্য আপনাদের অ্যাকাউন্টিং এ একটা কনসেপ্ট আছে, ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। এখন ব্যালেন্স শিট মেলে না, 2 টাকা ডিফারেন্স, 10 টাকা ডিফারেন্স, এটা ইম্যাটেরিয়াল। আপনি আরেকটার সাথে দিয়ে যোগ করে মিলা দেন, এটা ইম্যাটেরিয়াল, অত দরকার নাই, এটা ইম্পর্টেন্ট কিছু না। প্রিন্টিং এন্ড স্টেশনারি তে 10,520 টাকা, বাউচার যোগ করলে 10,000 টাকা, 520 টাকা খুঁজে পাচ্ছেন না, এটা ইম্যাটেরিয়াল। কিন্তু কিন্তু আপনার ভাউচারে আছে 10,000 টাকা, আর লেজারে লিখে রাখছে 10 লাখ টাকা, সেটা ভাউচার নাই, ইট ইজ ম্যাটেরিয়াল। এখন এই জাতীয় বুঝতে হবে, ম্যাটেরিয়াল মানে যেটার ইফেক্ট আছে। এই জাতীয় অল্টারেশন, তীর মাথা কাটলে বানানটা সঠিক হয়, এটা কোনো অপরাধ না। একটা কমা দরকার ছিল, এখানে একটা কমা দরকার ছিল, না হলে মেলে না, একটা কমা দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই কমাটাই আবার ম্যাটেরিয়াল হতে পারে। একটা ইটিসি, হ্যাঁ, আপনি দেখেন, এই যে আমি যদি বলি এইখানে একটা কমা দিয়ে একটা ইটিসি দিলাম, কেমন বলেন তো? এই ইটিসিটা ম্যাটেরিয়াল হতে পারে কি পারে না? পারে স্যার। এক্সাম্পল দিতে পারবেন যে এরকম কিছু লেখা তারপর ইটিসি? সেক্ষেত্রে স্যার ওই জাতীয় আরো কতগুলো হতে পারে এরকমটা মিন করে। ঠিক, আরো অনেক কিছু যা বলা নাই। যেমন ধরেন একটা আইন করা হলো, হ্যাঁ, একটা আইন করা হলো সেকশন 1, সেটা কথার কথা, সেকশন 1, যে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে। অ্যারেস্ট একটু লিখি আর কি, হ্যাঁ, জাস্ট এক্সাম্পল, এটা আবার অফিসিয়ালি নিয়েন না। অ্যারেস্ট কি কি কারণে করতে পারে? সাব সেকশনে বললাম, থেফট,
চুরি যদি করে, তারপরে মনে করেন রবারি, হ্যাঁ এরকম, এগুলি সেকশন সাব সেকশন, হ্যাঁ এরকম মনে করেন। তারপরে মনে করেন ফ্রড, ফ্রড, তারপরে মনে করেন এরকম লাস্টে দিলাম ইটিসি। এখানে ইটিসি দেওয়া যাবে? এটা হলো মেইন সেকশন আমার, হ্যাঁ এটা হলো একটা আইনের ধারা আর হলো উপধারা। পুলিশ অ্যারেস্ট করতে পারবে চুরি, চুরি যদি কেউ করে তাকে, রবারি যদি করে তাকে, আর ফ্রড যদি করে তাকে, আর ইটিসি ইত্যাদি। তাহলে কি হবে বলেন, এটার ইফেক্ট কি? ইটিসি কি ম্যাটেরিয়াল না ইম্যাটেরিয়াল? আর ম্যাটেরিয়াল স্যার, অবশ্যই ম্যাটেরিয়াল কত ম্যাটেরিয়াল? স্যার, অনেক বেশি ম্যাটেরিয়াল স্যার। অনেক বেশি ম্যাটেরিয়াল, অনেক বেশি। তার মানে এভরিথিং। এখানে ইটিসি মানে কি? হোয়াটএভার, তারা যে কোনো কিছু করতে পারে স্যার। যে কোনো কিছু একটা আপনাকে ধরে আপনি বলবেন যে আমি সিএ পড়তে যাই বা আমি ছাত্র মানুষ, বলে তোর ছাত্রটাই অপরাধ কিছু লাগে। কি জন্য? এটা কত ধারায় আপনি আমাকে অ্যারেস্ট করলেন? বলবে যে একের কত 4 নাকি সাইড সাবসেকশনস 4 স্যার। একের সাবসেকশন 4 তোকে অ্যারেস্ট করলাম। ও 4 তো ইটিসি ইত্যাদি, ইত্যাদির কোনো শেষ নাই। হ্যাঁ, তো এই জন্য এই আমাদের আমাদের কিন্তু আইনে এইরকম আছে। হ্যাঁ, অজ্ঞাত মামলা। হ্যাঁ অজ্ঞাত মামলা এটা আছে। সেটা হলো যে আপনার মনে করেন যে যিনি অফেন্স করেন সেই অফেন্সের নাম, মনে করেন কে কে এখানে অফেন্সের নাম, এখানে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, তাদের নামে মামলা আছে, হ্যাঁ মিস্টার জেড এরকম। এখন কোন একটা এলাকায় এই লোকগুলি বসবাস করে। এখন এখানে একটা করা হয় আদার্স, ইংরেজিতে বলে আদার্স, আর ওদের ভাষায় হলো গয়রা, COI, আর গয়রা। এই গয়রাটা পুলিশের ভাষা না, এই গয়রাটা অ্যারাবিক শব্দ, অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি অ্যারাবিক। এই গয়রা মানে এন্ড আদার্স, হ্যাঁ গয়রা আদার্স, কেমন? যে উপস্থিত নাই, এনিবডি। তাহলে এখন মনে করেন এই গ্রামের কাউকে ধরতে এর কোনো সমস্যা আছে? কেন এটা ওপেন ওপেন রাখা আছে। হ্যাঁ, সবগুলি দৌড়ের উপর থাকবে। সব ভালো সব পুরো শূন্য হয়ে যাবে স্যার। জি স্যার, এমনটা ঘটে তো স্যার। ভাই ঘটে বলেই তো বলছি, না তোর বলতাম না। এখন যে কোনো হুজুর অ্যারেস্ট করা কোনো ব্যাপারই না, টুপি মাথায় থাকলে তো দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা স্যার একটু এটা তো আমার জন্য অনেক রিস্কের নিউজ হয়ে গেল। রিস্কের নিউজ ছিল আমার দিকেও তাই, হ্যাঁ সবার জন্যই। তো তাই হোক, আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। আচ্ছা, ম্যাটেরিয়াল অল্টারেশন তাহলে আমরা বুঝলাম যে গুরুত্বপূর্ণ, ম্যাটেরিয়াল মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ম্যাটেরিয়ালের অর্থ হলো ইম্পর্টেন্ট। কোন গুরুত্বপূর্ণ চেঞ্জ যদি করে আরেকজনের অনুমতি ছাড়া, তাহলে এই চুক্তি কি হবে? টার্মিনেটেড হবে। শব্দটা হলো টার্মিনেটেড। তারপরে হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট, চুক্তি ভঙ্গের মাধ্যমেও টার্মিনেটেড হয়। একজন বললো ভাই আমি টাকা দিব না, তুমি যা পারো করো, তাহলে চুক্তি ভঙ্গ হয়ে গেল। তারপরে আপনার আইনের যে কাজ সেটা আপনি করবেন, কিন্তু চুক্তিটা শেষ, চুক্তি টার্মিনেটেড, ওকে আর পালন করতে হবে না, বাকিটা আপনি আপনার আইনে যেটা বলছে সেটা আপনি করবেন। দিজ আর দ্য মেথডস অফ টার্মিনেশন অফ কন্ট্রাক্ট। এরপরে আমাদের আর 5-6 মিনিট আছে, আমরা দেখি এই সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটিটা আমরা পড়াতে পারি কি না ইনশাআল্লাহ। এই যে এর ভিতরে একটা বিষয় ছিল সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি, এটা হলে কি হয় বলেন তো? এটা হলে কি হয়? কি পড়ালাম এতক্ষণ?
কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যাবে। চুক্তি টার্মিনেটেড হয়। গুড, চুক্তি টার্মিনেটেড হয়ে যায়। এখন আমরা দেখি হোয়াট আর দ্য সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি। সেই সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি গুলি কি কি হতে পারে, অর সুপারভেনিং ইম্পসিবিলিটি কি, সেই নামগুলি কি? সেটা হলো ডিস্ট্রাকশন অফ অবজেক্ট, মূল বিষয়বস্তু ধ্বংস হয়ে যাওয়া। একটা বিবাহ চুক্তি হবে, বিবাহ হবে দুইজন না, দুইটা দুইটা একটা ছেলে একটা মেয়ে বিবাহ হবে। এখন একটা মেয়ে মারা গেল, তো দিস ইজ দ্য অবজেক্ট, যার মাধ্যমে আমরা দাওয়াত খেতে আসছি, যার বিবাহ খেতে আসছি, সেটা তো আমাদের মেইন উদ্দেশ্য, অবজেক্টিভ। কারণ সেই অবজেক্ট যদি মারা যায়, তাহলে আমরা যারা এই যে বরযাত্রী গেলাম, আমাদের কি খাওয়াবে? সেই বর যদি না থাকে খাওয়াবে? বর শুধু শুধু খাওয়া টাকা নষ্ট। খাওয়াবে না। স্যার মায়েরও দিতে পারে। তুমি বর রেখে খাওয়া খেতে আসছো, তো বলো বরের চেয়ে আমার দাম বেশি, মেয়ে আমি তো তোমার বরের চেয়ে, তোমার বরের বস আমি, বলে তাও দরকার নাই, ওকে লাগবে। ইজ দ্য অবজেক্ট, তাকে উদ্দেশ্য করে আজকে আমাদের এই অনুষ্ঠান। হ্যাঁ, এবার হলো কনে, সব আছে, কনে নাই, তো কোনো কিছু হবে? কিছুই হবে না, কোনো অনুষ্ঠান আদি কিছুই হবে না। মুখ কালো করে আপনি না খেয়ে ফিরে আসতে হবে। তাহলে এই ডিস্ট্রাকশন মানে ধ্বংস হয়ে যাওয়া অবজেক্ট, এনি বাড়ি ভাড়া দিব, তো বাড়ি হচ্ছে অবজেক্ট, বাড়িটাই যদি ধ্বংস হয়ে যায় এরকম, তাহলে কিন্তু চুক্তিটা এই সুপারভেনিং ইম্পসিবিলিটি হিসেবে গণ্য হবে যদি এটা অবজেক্ট হয়। চেঞ্জ অফ ল, আইনের পরিবর্তন। আগে আইন ছিল একরকম, আইন পরিবর্তন হয়ে হয়েছে আর এক রকম, এই জন্য চুক্তি পালন করা সম্ভব হচ্ছে না। এটা কি আবার কিছু করার আছে? তাহলে ওইটা সুপারভেনিং ইম্পসিবিলিটি হবে। কেউ একটা এক্সাম্পল দেন তো এটার, চেঞ্জ অফ ল। স্যার যেমন হতে পারে যে আগের দিন পর্যন্ত হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে বাংলাদেশ সরকার অনুমতি ছিল, কিন্তু পরদিন সকালে হঠাৎ করে সেটা বিক্রি করার অনুমতি বাতিল হয়ে গেল। কিন্তু এর আগে আমি হচ্ছে কন্ট্যাক্ট করেছিলাম যে আমি সেটার 10 ইউনিট কাউকে দিব, এখন যেহেতু বিক্রি করা বাতিল হয়ে গেছে অতএব আমি আর বিক্রি করতে পারবো না। ঠিক একদম, যেমন পলিথিন, পলিথিন শীট, এটা প্রোডাকশন ছিল, বিক্রি ছিল, ব্যবহার ছিল, সবই ছিল। বাজার ভরা পলিথিনের ব্যাগ ঝুলে ঝুলে রাখতো, বিভিন্ন কালারফুল পলিথিনের ব্যাগ। এটা যখন গভর্নমেন্ট নিষিদ্ধ করলো, এখন যারা যেটা যত অর্ডার করেছে, চুক্তি করেছে, সব বাতিল। গুড, থ্যাংক ইউ, গুড অ্যান্সার। ফেইলুর অফ প্রি কন্ডিশন, পূর্ব শর্ত যদি যদি পূর্ব শর্ত, চুক্তির যে পূর্ব শর্ত সেইটা যদি পালন করা সম্ভব না হয়, তাহলে ওইটা চুক্তিটা বাতিল হয়ে যাবে, সুপারভেনিং ইম্পসিবিলিটি হিসাবে গণ্য হবে। প্রি কন্ডিশন কি ছিল? যে চুক্তির একটা পূর্ব শর্ত ছিল, পূর্ব শর্ত ছিল, কেমন? সেই পূর্ব শর্ত যদি পালন না করা হয় তাহলে। আচ্ছা, তারপর হলো ডেথ অর ইনক্যাপাসিটি, যদি মারা যায়, কেউ মারা যায়, চুক্তিভুক্ত পক্ষ ইনক্যাপাসিটি হয়ে যায়। ইনক্যাপাসিটি মানে কি? ক্যাপাসিটির বাইরে, অসম্ভব তার দ্বারা করা। যেখানে পার্সোনাল সার্ভিস দরকার, সার্ভিসটা লাগবে পার্সোনাল, তিনি মারা গেছেন, সেই পার্সোনাল ব্যক্তি মারা গেছেন, অথবা তিনি ইনক্যাপাসিটেড হয়ে গেছেন, তাহলে চুক্তিটা সুপারভেনিং ইম্পসিবিলিটি হিসেবে গণ্য হবে। আউটব্রেক অফ ওয়ার, যুদ্ধ বেঁধে গেছে, যে দুই দেশের সাথে চুক্তি ছিল, এই দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে, কেমন? তাহলেও চুক্তিটা সুপারভেনিং ইম্পসিবিলিটি হিসাবে গণ্য হবে। আর সুপারভেনিং ইম্পসিবিলিটি হিসাবে গণ্য হলে চুক্তি টার্মিনেটেড। এবার এক্সেপশন, ফলোইং আর নট সুপারভেনিং ইম্পসিবিলিটি। আপনি কিছু একটা সম্ভব, যে আপনার কে যেন আমাকে বলছিল যে একটা প্রবলেম থাকতে হবে, এখন যে কোনো একটা প্রবলেমকে দিয়েই আপনি সুপারভেনিং ইম্পসিবিলিটির তরিকায় ফেলা দিলেন, এর মধ্যখানেই আপনি বলে দিলেন এটা সুপারভেনিং ইম্পসিবিলিটি, তা কিন্তু হবে না। এই জন্য আইন কিছু বলে দিয়েছে যে দিজ আর নট সুপারভেনিং ইম্পসিবিলিটি, এগুলি সুপারভেনিং ইম্পসিবিলিটি না,
ফাও কথা বলো না। কি কি? ডিফিকাল্টি অফ পারফরমেন্স, চুক্তি পালন করা অনেক কষ্ট, ডিফিকাল্ট। আর এটা হলো ইম্পসিবল, শব্দটা হলো ইম্পসিবল, সম্ভবই না। কেমন? বর মারা গেছে, এখন আমি কি করবো বলেন? এটা তো ইম্পসিবল। আমি এখন কিভাবে আপনার বিবাহ চুক্তিটা আমি এক্সিকিউট করবো কিভাবে? ইম্পসিবল। কিন্তু ডিফিকাল্টি, এটা ইম্পসিবল না, একটু অসুবিধা। বর এসে পৌঁছায় নাই, আসতেছে পথে, তাহলে ঠিক আছে অপেক্ষা করো, এরকম। ঘর ভাড়া দেওয়ার কথা ছিল, ঘরটা ডিফিকাল্ট। ডিফিকাল্ট কি? রং টং গুলি করে সারতে পারিনি, আমার আরো 2-3 দিন লাগবে, এটা 1-2 দিনের করা খুব ডিফিকাল্ট, কিন্তু আরো 2 দিনের ভিতরে আমি করে দিতে পারবো। দিস ইজ ডিফিকাল্টি, এটার থেকে চুক্তি বাতিল হয় না। কিন্তু ইম্পসিবল হলে বাতিল হবে, যে রং করাই সম্ভব না, এই বাড়ি, এই বাড়িতে থাকাই সম্ভব না, কিন্তু এই বাড়িতে থাকা ডিফিকাল্টি। ডিফিকাল্টি, হ্যাঁ, পানি মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে থাকে না, পানির পাম্পের সমস্যা, এটা ডিফিকাল্টি, এটা থেকে চুক্তি বাতিল হয় না। কিন্তু ইম্পসিবল হলো পানির লাইনই নাই, তো পানির লাইন না থাকলে আমরা বাঁচবো কি করে, খাবো কি, তাই না? এরকম কমার্শিয়াল ইম্পসিবিলিটি। কিন্তু দেখেন, আবার ইম্পসিবল হলেও কিন্তু এটা ইম্পসিবল হবে না, সেটা হলো কমার্শিয়ালি। হ্যাঁ, কমার্শিয়াল মানে কমার্শিয়ালি, কমার্শিয়ালি ইম্পসিবল মানে একটা ইম্পসিবল হলো কোনোভাবে এটা কাজ করা যায় না। আর কমার্শিয়াল ইম্পসিবল কিভাবে? কমার্শিয়াল ইম্পসিবল হলো বাণিজ্যিক ভাবে অসুবিধা, অসম্ভব। মানে এই বলে না যে এই জিনিসের দাম এত, এই দামে এইটা পাওয়া যাবে, অসম্ভব, এটা কমার্শিয়ালি অসম্ভব। কিন্তু হতে পারে একজন লস দিয়ে বিক্রি করলো, সমস্যা কি? কিন্তু কমার্শিয়ালি সম্ভব না। তো কমার্শিয়ালি ইম্পসিবল মানে হচ্ছে আপনার সাথে আমি যে চুক্তিটা করেছিলাম, আমি যদি এখন এটা তৈরি করি, আমার প্রোডাকশন কস্টই পড়ে যাবে, এটা আমার লস হয়ে যাবে, এটাকে কমার্শিয়ালি ইম্পসিবল বলে। কমার্শিয়ালি ইম্পসিবলের জন্য চুক্তি বাতিল হয় না, চুক্তি পালন করতে হবে, লস হইলে লস দিতে হবে। স্ট্রাইক, লকআউট, রায়ট, এর জন্য চুক্তি বাতিল হবে না। এগুলি এক্সেপশন। কিসের এক্সেপশন? এক্সেপশন টু দা সুপারভেনিং ইম্পসিবিলিটি। হ্যাঁ, তোমার উল্টা পাল্টা বুঝেন না আবার, স্যার কি পড়ালো কিছু বুঝলাম না। এক্সেপশন টু দা সুপারভেনিং ইম্পসিবিলিটি, তার মানে কি দিজ আর নট সুপারভেনিং ইম্পসিবিলিটি, এর একটাও না। স্ট্রাইক, স্ট্রাইক তো বুঝেন, ধর্মঘট, কর্মচারীরা বলে যে অফিস করবো না, অফিস করবো না, স্ট্রাইক। এটা না করলে আপনাকে চুক্তি পালন করতে হবে। আপনার কর্মচারীরা স্ট্রাইক করতে, তাতে কেন কিছু আসা যায় না। তারপরে লকআউট, মালিকে যদি কর্মচারীদের তালা বন্ধ করে দেয়, আমি ব্যবসা চালাবো না, সেটা আপনার ব্যাপার। রায়ট, দুই গ্রুপের ভিতরে দাঙ্গা, এটাকে রায়ট বলে। হ্যাঁ, দুইটা মতাবলম্বী গ্রুপের মধ্যে যুদ্ধ, দাঙ্গা, তাহলে এটার জন্য ইম্পসিবল হবে না। ফেইলিউর অফ ওয়ান অফ দ্য অবজেক্টিভ। আচ্ছা দেখেন, ফেইলিউর অফ অবজেক্টিভ, ডিস্ট্রাকশন অফ অবজেক্টিভ, অবজেক্ট যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অবজেক্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে চুক্তি বাতিল। কিন্তু কিন্তু ফেইলিউর অফ ওয়ান অফ দ্য অবজেক্টিভ, কতগুলি অবজেক্টিভের ভিতরে একটা অবজেক্টিভ ফেল করছে, তাহলে চুক্তি বাতিল হবে না। জামাই আসার কথা, জামাই ঠিকই আসছে, কিন্তু অর্নামেন্টস এর বাক্স আনার কথা ছিল, এটি নিয়ে আসে নাই, ভুলে ভুলে হোক, ইচ্ছা হোক, যাই হোক, এটা ওয়ান অফ দ্য অবজেক্টিভ। এইটার জন্য চুক্তি বাতিল হবে না, এটা আনতে হবে। সময় দাও, অপেক্ষা করো, সময় দাও, নিয়ে আসুক, তারপরে কথাবার্তা হবে। আপনার ঘর ভাড়া দিয়েছি, ইলেকট্রিক যে বাইরের লাইটিং টাইটিং সব করে দিব, সব করেছে, লাইটিংটা এখন করতে পারিনি। এখন আপনাকে বললাম ভাই আপনি লাইট গুলি লাগাই নেন, বাল্ব টাল্ব গুলি আপনি লাগাই নেন, এটা ওয়ান অফ দ্য অবজেক্ট, এটার জন্য সমস্যা হওয়ার কথা না, এতে চুক্তি বাতিল হয় না।
ইফেক্ট অফ সুপারভেনিং ইম্পসিবিলিটি। এখন যদি সত্যিকারের সুপারভেনিং ইম্পসিবিলিটি হয় তাহলে তার ফলাফল কি, এটা রেজাল্ট কি? রেজাল্ট হলো দি কন্ট্রাক্ট ইজ টার্মিনেটেড, এলো প্রথম রেজাল্ট, চুক্তি টার্মিনেট হবে। তার মানে কি, দি কন্ট্রাক্ট ইজ ভয়েড, ইফেক্ট হলো চুক্তি বাতিল। সেকেন্ড যেটা, সেটা হলো পে ব্যাক দ্য মানি রিসিভড। আপনি যদি কোনো বেনিফিট নিয়ে থাকেন সুপারভেনিং ইম্পসিবিলিটির জন্য, এই চুক্তি বাতিল হবে ঠিকই, কিন্তু টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু ওই যে আমরা প্রথম যে নয়টা এলিমেন্টস পড়েছি, ওখানে চুক্তি যদি বাতিল হয় তাহলে কিছু ফেরত দেওয়া লাগবে না। না বালকের সাথে চুক্তি, মস্তিষ্ক বিকৃতি, কনসিডারেশন ছিল না, অফার ছিল না, অ্যাকসেপ্টেন্স ছিল না, এখানে যদি চুক্তি বাতিল হয় তাহলে কেউ যদি কোনো বেনিফিট নিয়ে থাকে আলহামদুলিল্লাহ ওইটা পেয়ে গেছে, সে তার আর ফেরত দেওয়া লাগবে না এই আইন অনুযায়ী। আর যদি এখানে যদি ইম্পসিবিলিটির জন্য, সুপারভেনিং ইম্পসিবিলিটির জন্য যদি কেউ চুক্তি বাতিল হয় তাহলে বেনিফিটটা দয়া করে ফেরত দিতে হবে, এটা খাওয়া যাবে না। তো আমাদের মোটামুটি আজকে টাইমও শেষ, আলোচনা বেশ ভালোই আলহামদুলিল্লাহ হলো। আর সামান্য একটু আছে, এটা তেমন কিছু না, এটা 10 মিনিটের একটা আলোচনা থাকলো কন্ট্রাক্ট, এখানেই আমাদের কন্ট্রাক্ট আলোচনা প্রায় শেষ। আর একটা দুইটা ক্লাস হলে বোধহয় আমার সাইডটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আধা ঘন্টার বিষয় রয়ে গেল, আর অন্য আইনে আমরা কিছু সময় আপনাদের দিব ইনশাল্লাহ। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। জি, আপনাদের কাছ থেকে কোশ্চেন যদি কিছু থাকে আপনারা করতে পারেন। স্যার আপাতত কোনো কোশ্চেন নেই। তাহলে পরে করবেন বোঝা যাচ্ছে। আচ্ছা, স্যার এটা পড়ার পর আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরেকটু বাড়লে দেন আমরা হয়তো then বুঝতে question পারবো যে এই জিনিসটা আমাদের একটু গ্যাপ থেকে গেছে, আবার আচ্ছা, প্রশ্ন করতে পারবো। ওকে আসাদুজ্জামান, থ্যাংক ইউ ইনশাল্লাহ। আপনার এনি টাইম এনি কোশ্চেন আপনারা যে কোনো সময় ইনশাল্লাহ আপনারা করতে পারবেন, জি এটা স্যার। কোনো সমস্যা নাই। এটার জন্য আপনাদের ছাত্র হিসাবে মাই ডোর ইজ ওপেন ফর অল অফ ইউ, ইনশাল্লাহ কোনো কোশ্চেন আপনারা করতে পারবেন। তো তাই যদি হয়, আর কি কোনো তানভীর আপনার কোনো কোশ্চেন আছে? না স্যার। কোশ্চেন নাই। তারপরে আর কি শহীদুজ্জামান, কোশ্চেন নাই। তাহলে আমরা কি বিদায় নিতে পারি আজকে ইনশাআল্লাহ? জি জি স্যার, স্যার, ইনশাআল্লাহ ইনশাল্লাহ। স্যার। আল্লাহ সবাইকে ধন্যবাদ, সবার জন্য আমার দোয়া থাকলো, আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। নাবিল ভাই, আপনি আপলোড দিয়ে দিয়েন।